সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত বছরের জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত আমার মনে হয় যে শব্দটি সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ। শেখ হাসিনার আমলে বা শেখ হাসিনার আন্দোলনের সময় ফ্যাসিবাদ কথা তো বারবার উচ্চারিত হয়েছেই, সবাই বলেছে, এখনো বলছে। এছাড়াও আরো কয়েকটি নতুন নতুন বিশেষণ যুক্ত হয়েছে। মানে আপনি কিছু করবেন, ফ্যাসিবাদের দোসর; কিছু লিখবেন, ফ্যাসিবাদের দোসর; কিছু করবেন, তাও ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদ, 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 মানে এটি এখন বাংলাদেশের সবচেয়ে কমন শব্দ। আমার মনে হয় এই শব্দ বাংলাদেশের বাচ্চা থেকে বুড়ো এমন কেউ শোনেনি, হতেই পারে না, এবং সবাই একবার না একবার এই শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেছে। আরো মজার বিষয় হচ্ছে, আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদ বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে তো ফ্যাসিবাদের দোষর ট্যাগ দেওয়া হচ্ছেই, সেই সাথে এই সরকারও নাকি ফ্যাসিবাদী সরকার, এই কথাও এখন মানুষ বলছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই সরকারকে কেন মানুষ ফ্যাসিবাদী সরকার বলছে? কেন এই সরকারকে শেখ হাসিনার উন্নত সংস্করণ বলছে? এটি বুঝতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে এই ফ্যাসিবাদ জিনিসটি কি। ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ শব্দটি ইতালি শব্দ ফ্যাসিমো থেকে এসেছে। ফ্যাসিমো শব্দটি আবার ল্যাটিন শব্দ ফ্যাসিস থেকে এসেছে। ফ্যাসিস শব্দের অর্থ হচ্ছে লাঠি, কাঠ বা রডের আটি। আমাদের বাংলাদেশের যে প্রবাদ আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক এই কথাটি বোঝানো হয় ফ্যাসিস থেকে। মানে একসাথে থাকলে অনেক শক্তিশালী, কিন্তু আলাদা আলাদা রাখলে তা ভঙ্গুর। এই ব্যাপারটি বোঝানোর জন্য আসলে ফ্যাসিস শব্দটি। তো এই ফ্যাসিস থেকে এসেছে মূলত ফ্যাসিবাদ। তো এটিতে গেল শব্দের ব্যাপার, কিন্তু এই ফ্যাসিবাদ আসলে কি? ফ্যাসিজম বা ফ্যাসিস্ট হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণ আন্দোলন, যার উৎপত্তি ইটালিতে। বেনিটো মুসোলিনি 1915 সালে ইটালিতে ফ্যাসিস্ট অফ রেভলিউশনারি অ্যাকশন প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে 1919 সালে মিলানে ইটালীয় ফ্যাসিস্ট অফ কমব্যাট গঠন করেন, যা 2 বছরের মধ্যে জাতীয় ফ্যাসিস্ট পার্টিতে রূপান্তরিত হয়। ইটালি থেকে এটি ধীরে ধীরে জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিজম বা নাৎসিবাদের উত্থান হয়। এটিও ছিল ফ্যাসিজমের একটি রূপ। 1919 থেকে 1945 সাল পর্যন্ত ইউরোপে দাপিয়ে বেরিয়েছে ফ্যাসিজম। ইউরোপে যে ডানপন্থী যে উত্থান হয়, অতি ডানপন্থীর যে উত্থান, তা হয় এই ফ্যাসিবাদের মাধ্যমেই। ফ্যাসিবাদের মূল বিষয় হচ্ছে জাতীয়তাবাদ। তাদের কথা হচ্ছে সবার আগে রাষ্ট্র, রাষ্ট্রের উপরে কেউ না। আর এই রাষ্ট্রের ভালোর জন্য সকল কিছু করার অধিকার রাখে সরকার। যেসব দেশে ভঙ্গুর অর্থনৈতিক দশা, গণ আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, সেসব দেশে ফ্যাসিজম মাথাচাড়া দিয়ে ওঠে। আর এই জন্যই বাংলাদেশ এখন ফ্যাসিজমের একটি আদর্শ জায়গা। কারণ বর্তমানে বাংলাদেশের রাজনীতি নেই বললেই চলে। গণ আন্দোলন তো বিভিন্ন জায়গায় চলছেই, আর সেই সাথে অর্থনীতির অবস্থা তো 12টা। তো এখন কথা হচ্ছে, ইউনূস সরকার কি ফ্যাসিস্ট সরকার? আসলে এটি আমরা চট করেই বলতে পারবো না। এর জন্য আমাদের আগে বুঝতে হবে ফ্যাসিজমের বৈশিষ্ট্য কি। কিন্তু মজার বিষয় হচ্ছে, ফ্যাসিজমের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যই নেই। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সত্যিকার অর্থেই ফ্যাসিজমের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই। কারো মতে ফ্যাসিজমের বৈশিষ্ট্য 14টি, কারো 12টি, কারো 7টি, বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়ে থাকে। কিন্তু এটিই সত্য যে অ্যাকচুয়ালি এর কোনো নির্দিষ্ট বা কয়েকটি আসলে কোনো বৈশিষ্ট্য নেই। তাহলে এখন আমরা কিভাবে বুঝতে পারবো বাংলাদেশের যে সরকার এখন আছে সেটি কি ফ্যাসিস্ট সরকার কি ফ্যাসিস্ট সরকার নয়? এর জন্য আমাদের মিলিয়ে দেখতে হবে ফ্যাসিজমের 2 পোস্টার বয়ের সাথে। জি হ্যাঁ, অ্যাডলফ হিটলার ও বেনিটো মুসোলিনির সাথে যদি আপনি তুলনা করেন, তাদের কার্যকলাপের সাথে যদি বর্তমান সরকারের তুলনা করেন, তাহলে এটি স্পষ্ট হয়ে যাবে যে এই সরকার কি একটি ফ্যাসিস্ট সরকার নাকি ফ্যাসিস্ট সরকার না। তো তারা কি করেছিল, তাদের কি বৈশিষ্ট্য ছিল, সেগুলো জানার চেষ্টা করি। প্রথমেই যে জিনিসটি তারা করেছে সেটি হচ্ছে ভোটের অধিকার নষ্ট করে দিয়েছে। মজার বিষয় হচ্ছে, এদের অনেকেই কিন্তু এসেছে সরাসরি ভোটের মাধ্যমে। যেমন হিটলারের কথাই ধরুন না, 1933 সালে হিটলার বিপুল ভোটের মাধ্যমে জার্মানির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর তিনি ক্ষমতা নিয়ে কি করেন? সকল ক্ষমতা কক্ষিগত করে নেন, মানুষের ভোট দেবার ক্ষমতা কেড়ে নেন। আর কখনোই জার্মানির মানুষ ভোটও দিতে পারেনি, তাদের নেতাও নির্বাচন করতে পারেনি। ঠিক একই অবস্থা মুসোলিনিরও। মুসোলিনি অবশ্য সরাসরি ভোটের মাধ্যমে আসেনি, সে মার্চ ফর রোমের একটি গণ আন্দোলনের মাধ্যমে ইটালির প্রধানমন্ত্রী হন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর যে গণ আন্দোলনের মাধ্যমে তিনি নেতা হয়েছিলেন, তাদেরকে যে ভোট দেবার ক্ষমতা
সেটিও নষ্ট করে দেন। এবার আসুন বর্তমান সময়ে বাংলাদেশে শেখ হাসিনার আমলের কথাই ধরুন। শেখ হাসিনা কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছিলেন। 2008 সালে বিপুল ভোটের মাধ্যমে সরকার গঠন করে শেখ হাসিনা, কিন্তু ধীরে ধীরে তিনি সকল ক্ষমতা নিজের কাছে নিয়ে নেন, মানুষের ভোটাধিকার হরণ করে নেন, যার ফলাফল আমিডামি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন। ভোট তো হয়েছে, কিন্তু মানুষের ভোট দেবার অধিকার ছিল না। তো ইউনূস সরকারের কি এরকম কোনো ব্যাপার? ইউনূস সরকার তো কোনো নির্বাচিত সরকার না। জি হ্যাঁ, কিন্তু ইউনূস সরকারও কিন্তু গণ আন্দোলনের ফসল। তো সেক্ষেত্রে আমরা বলবো এটি জনগণের সরকারই। কিন্তু মজার বিষয় হচ্ছে এই সরকারও, ইউনূস সরকারও নির্বাচন দেওয়ার ব্যাপারে আগ্রহী না। আপনারা তো জানেন নির্বাচন নিয়ে কত কাহিনী হয়েছে এবং হচ্ছে এবং আরো হবে। প্রথম দিকে তো ইউনূস সরকার নির্বাচন নিয়ে কোনো কথাই বলতো না। বিএনপির চাপে যাও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তা কিন্তু নিশ্চিত না। এই হয়েছে বর্তমান অবস্থা। এভাবে ফ্যাসিস্ট সরকাররা সবসময় জনগণের ভোটাধিকার হরণ করে নেয়। এবার আসা যাক পরবর্তী পয়েন্টে, আর সেটি হচ্ছে অদৃশ্য শত্রু। ফ্যাসিস্ট সরকারের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা একটি অদৃশ্য শত্রু তৈরি করে এবং তাদের সকল ব্যর্থতা এই শত্রুর উপরে দিয়ে দেয়। হিটলারের কথা ধরুন না, হিটলার তার সকল ব্যর্থতা সবসময় চাপিয়ে দেবার চেষ্টা করেছে ইহুদিদের উপর। তিনি এমন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, এই যে জার্মানির যত দুরবস্থা, যা কিছু হচ্ছে তার পেছনে দায়ী হচ্ছে ইহুদিরা। জার্মানি মানুষের সামনে তাদেরকে শত্রু হিসেবে তুলে ধরেছে, কিন্তু সত্যিকার অর্থে এর কিন্তু কোনো ভিত্তি ছিল না। ঠিক একই অবস্থা মুসোলিনির ক্ষেত্রে। হিটলারের ছিল ইহুদি আর মুসোলিনির ছিল বামরা। মুসোলিনি সবসময় দেখানোর চেষ্টা করেছে বামদের জন্য ইটালির এই দুরবস্থা। এরা সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে ইটালির জনগণের সামনে ভিলেন হিসেবে তুলে ধরে। এবার চলে আসুন বাংলাদেশে। শেখ হাসিনার আমলে আপনারা কি দেখেছেন? শেখ হাসিনার আমলে আপনারা অদৃশ্য শত্রু দেখতে পেয়েছেন। কখনো সেটি ছিল জঙ্গিবাদ, কখনো সেটি ছিল স্বাধীনতা বিরোধী শক্তি, কখনো ছিল সেটি বিএনপি জামাত। কোনো কিছু হলেই সকল দোষ তাদের, দায় চাপিয়ে দেওয়া হতো তাদের উপরে। এই সরকারের আমলে কি সেটির পরিবর্তন হয়েছে? হয়নি। এখনো দেখবেন এই সরকারের সকল ব্যর্থতা চাপিয়ে দেবার চেষ্টা করা হয় পতিত স্বৈরাচারের উপরে। শুধু তাই না, কেউ যদি ভালো কিছু করে তাকেও ট্যাগ দিয়ে দেওয়া হয় পতিত স্বৈরাচারের দোসর হিসাবে। মানে তাদের কোনো দোষ নেই, তারা ধোয়া তুলসী পাতা। ওই যে যা কিছুই হোক না কেন কেষ্ট ব্যাটাই চোর, এটিও এই সরকার বলবৎ রেখেছে। এবার আসা যাক পরবর্তী পয়েন্টে, আর সেটি হচ্ছে পরাধীন বিচার ব্যবস্থা। যেসব দেশে ফ্যাসিজম থাকে সেই সব দেশের বিচার ব্যবস্থা কখনো স্বাধীন থাকে না, সেখানকার বিচার ব্যবস্থা সবসময় পরাধীন থাকে। হিটলারের সময় দেখুন, সেখানে সেটিই বিচার হতো যা হিটলার চাইতেন। তার ইচ্ছার বিরুদ্ধে আদালতের কোনো কিছু করার কোনো সুযোগই ছিল না। ঠিক একই অবস্থা মুসোলিনির ক্ষেত্রেও। বিচার বলতে মুসোলিনির কথাই শেষ কথা, তারা যেটি বলবে সেটি হবে। বাংলাদেশে আসুন, শেখ হাসিনার সময় আপনি কি দেখতে পেয়েছেন? সরকার যা চাইতো সেভাবেই রায় হতো। শুধু তাই না, সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতিকে দেশ ছাড়া হতে হয়েছে, সেটিও আমরা দেখেছি শেখ হাসিনার আমলে। এবার এই সরকারের দিকে তাকান। এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না। সেই সরকার কি বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে পেরেছে? না। এখনো সেটি রায় হয় যেটি সরকার চায়, এখনো সেটি রায় হয় যারা মব ভায়োলেন্সের মাধ্যমে রায় আদায় করে নিতে পারে। সত্যিকার অর্থে বিচার পাবার কোনো ব্যবস্থা নেই। গায়েবী মামলা এখনো বিদ্যমান, বরং আরও তা বেড়েছে, সেটি নিয়ে ব্যবসা হচ্ছে। শুধু তাই না, এই গায়েবী মামলা থেকে কে রেহাই পাবে কে রেহাই পাবে না তাও নির্ধারণ করে দেয় সরকার। আসিফ নজরুল বসে বসে ঠিক করে দেয় কাকে জামিন দেওয়া হবে কাকে জামিন দেওয়া হবে না। এই হচ্ছে বর্তমান দেশের বিচার ব্যবস্থার অবস্থা। এখনো বিচার ব্যবস্থা পরাধীন। এবার আসা যাক পরবর্তী পয়েন্টে, আর সেটি হচ্ছে বিরোধী দমন। ফ্যাসিস্ট সরকারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা বিরোধী মত পছন্দ করে না। ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, কেউ কিছু বললেই তাকে চুপ করিয়ে দেওয়া হতো। সেটি হামলা হোক, মামলা হোক, বা কখনো কখনো গায়েব করে দেওয়া হতো। বিরোধী মত কখনোই ফ্যাসিজম পছন্দ করে না। হিটলারের সময় দেখুন না, হিটলার বিরোধী মত দমন করার জন্য এসএস বাহিনী নামে একটি স্পেশাল বাহিনী তৈরি করে, যাদের কাজ ছিল এসব বিরোধী মতকে দখল করা।
তাদের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। মুসলিনের সময়েও তার বিভিন্ন পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে কাজে লাগিয়েছে বিরোধী মত দমন করানোর জন্য। শেখ হাসিনার আমলে আসুন, শেখ হাসিনার আমলের সময় অবশ্য স্পেশাল কোনো বাহিনী তৈরি করা হয়নি, কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন পুলিশ এবং র্যাব, তাদেরকে কাজে লাগানো হয়েছে এসব বিরোধী মত দমনে। কেউ কোনো কিছু বললে তাদের উপরে নেমে আসতো মামলা হামলার ভয়। শেখ হাসিনার আমলে তাও একটু কথা বলা গেছে, কিন্তু বর্তমান সময়ে তাও বলা যাচ্ছে না। এখানে কেউ কিছু বললেই সরকারি বাহিনী না, এখানে চলে আসে মব। সরকারি বাহিনী তাও তো ধরে নিয়ে জেলে ভোট দিত, কিন্তু এখানে ভাগ্য ভালো থাকলে বাঁচবেন, নইলে আপনার মৃত্যু নিশ্চিত। মবের মাধ্যমে এখানে বিচার করা হয়, মবের মাধ্যমে এখানে বিরোধীদের দমন করা হয়। কোনো কিছু বলারই কোনো সুযোগ নেই। কোনো কিছু বলেছেন আপনি ফ্যাসিবাদের দোসর, কোনো কিছু লিখেছেন আপনি ফ্যাসিবাদের দোসর। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন না, তাহলে আপনার বিরুদ্ধে মব সন্ত্রাস শুরু হয়ে যায়। এই যে কিছুদিন আগে ৭১ মঞ্চে যা হলো, সেটি তো মবের একটি অন্যতম উদাহরণ। এছাড়াও সরকার থেকে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়া হয় এসব মবকে। তারা বলে এটি নাকি প্রেশার গ্রুপ, আর এটি করা হয় পরিকল্পিতভাবে বিরোধী মত দমনে এবং মানুষকে দেখানোর জন্য তুমি যদি কথা বলো তোমার পরিণতি হবে তার মতো। এই যে এখন জাতীয় পার্টি অফিসে যা হচ্ছে, এটিও পরিকল্পিত। ৩২ নম্বর ভাঙা হয়েছে পরিকল্পিতভাবে। এছাড়া কত শত যে মব হয়েছে এই সময়ে, তা হয়েছে সরাসরি সরকারের প্রত্যক্ষ মদদে। এভাবেই তারা বিরোধী মতকে দমন করছে আর নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। এরপরে আসা যাক পরবর্তী পয়েন্টে, আর সেটি হচ্ছে ডানপন্থীদের উত্থান। ফ্যাসিস্ট সরকারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের সময় ডানপন্থী বা কট্টরপন্থীদের ব্যাপক উত্থান দেখা দেয়। সেটি আমরা দেখেছি জার্মানিতে, ইটালিতে এবং ইউরোপের বিভিন্ন অংশে। যেখানেই ফ্যাসিস্ট সরকার দেখা গেছে সেখানেই আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে অবশ্য একটু ব্যতিক্রম শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের সময়ে বরং আরও ডানপন্থীরা চাপে ছিল, তাদেরকে দমন করে রাখা হয়েছে। কিন্তু এই সরকারের আমলে আমরা আবার ডানপন্থী ও কট্টরপন্থীদের ব্যাপক উত্থান দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা ধর্মের নামে বাড়াবাড়ি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মহিলারা কি পড়বে না পড়বে সে ব্যাপারে মোরাল পুলিশিং করা হচ্ছে, প্রকাশ্যে নারীদেরকে পেটানো হচ্ছে, আর নারী সমালোচনা তো আছেই। এমনকি শিবিরের লোকজন প্রকাশ্যে মত প্রকাশের জন্য একজন নারীকে গণধর্ষণের হুমকি পর্যন্ত দিচ্ছে, এমন ফেসবুক স্ট্যাটাসও আমরা দেখতে পাচ্ছি। সহজ ভাষায় এই সময়ে কট্টরপন্থীদের আমরা ব্যাপক উত্থান দেখতে পাচ্ছি। এবার আসে যাক পরবর্তী পয়েন্টে, আর সেটি হচ্ছে শক্তি প্রদর্শন। ফ্যাসিস্ট সরকাররা সবসময় নিজেদের শক্তি প্রদর্শন করতে পছন্দ করে। যেমন হিটলার বিভিন্ন সময়ে বড় বড় কুচকাওয়াজের আয়োজন করত, বড় বড় সমাবেশের আয়োজন করে তার শক্তি প্রদর্শন করত। ঠিক একই কথা বলা যায় মুসলিনের ক্ষেত্রেও। বিভিন্ন ধরনের বড় বড় সমাবেশ করে সেটি প্রচার করা ছিল তার অন্যতম কাজ। শেখ হাসিনার আমলে আমরা বিভিন্ন সময় বড় বড় সমাবেশ দেখতে পেয়েছি। সারা দেশ থেকে মানুষ নিয়ে এসে দেখানো হতো, দেখো আমাদের কত শক্তি, কত মানুষ আমাদের সাথে আছে। যদিও গণ অভ্যুত্থানের সময় সেসব লোকজন আমরা দেখতে পাইনি। তো যাই হোক, এই সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই সরকারও চেষ্টা করেছে নিজের শক্তি প্রদর্শনের। সেটি করেছে তারা এনসিপির মাধ্যমে। সারা দেশে তাদেরকে চষিয়ে বেরিয়েছে, বিভিন্ন লোক ভাড়া করে নিয়ে এসে দেখানোর চেষ্টা করা হয়েছে তাদের সাথে কত লোক আছে, মানুষ তাদের কত ভালোবাসে। শুধু তাই না, ঘোষণাপত্র পাঠের সময় টাকা ভাড়া করে, রেল ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে লোক আনার প্রবণতাও আমরা দেখতে পেয়েছি। তার মানে এটিও বলা যায় এই সরকারও শক্তি প্রদর্শন করতে ভালোবাসে, যদিও তাদের নেই, কিন্তু তারপরেও তারা দেখাতে চায় তাদের অনেক শক্তি। এবার আসে যাক পরবর্তী পয়েন্টে, সেটি হচ্ছে তারুণ্যে আস্থা। ফ্যাসিস্ট সরকাররা সবসময় তরুণদেরকে ব্যাপক অগ্রাধিকার দেয়। তারা তরুণদের উপরে আস্থা রাখে, কারণ তারা মনে করে এই তরুণরাই তাদের ভবিষ্যৎ, তারাই তাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এটি আমরা দেখেছি হিটলারের সময়, এটি আমরা দেখেছি মুসলিনের সময়, এমনকি এটি আমরা দেখেছি শেখ হাসিনার সময়ও। মনে আছে শেখ হাসিনা সরকার ছাত্রলীগকে কিভাবে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করত, ছাত্রলীগকে কতটা বিশ্বাস করত। ওবায়দুল কাদের তো গণ আন্দোলনের সময় বলেই দিয়েছিল এসব ছাত্র দমনে ছাত্রলীগের যথেষ্ট। ছাত্রলীগের যে একটা বড় রমরমা অবস্থা ছিল শেখ হাসিনার সময়ে, সেটি তো আমাদের সামনে স্পষ্ট উদাহরণ। মজার বিষয় হচ্ছে ইউনূস সরকারও তরুণদেরকে ব্যাপক আস্থা রাখে। শুধু তাই না, সে তো বলেই দিয়েছে আমাদের নিয়োগকর্তা এই তরুণরা। সে
তরুণদেরকে উৎসাহিত করেছে রাজনৈতিক দল গঠনে, তাদেরকে বিভিন্ন নানান ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। শুধু তাই না, অনভিজ্ঞ অশিক্ষিত ছেলেদের বিভিন্ন মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছে তদারকি করার জন্য। এই হচ্ছে অবস্থা। এবার আসা যাক পরবর্তী পয়েন্টে, আর সেটি হচ্ছে কেন্দ্রীয় নেতা। সব ফ্যাসিস্ট সরকারের একটি কেন্দ্রীয় মুখ থাকে, তাকে এমন ভাবে প্রচার করা হয় তিনিই ত্রাণকর্তা, তিনিই মসিহ। হিটলারের কথাই ধরুন না, জার্মানিতে তাকে এমন ভাবে তুলে ধরা হয়েছে, এমন ভাবে প্রচার করা হয়েছে, জার্মানির হিরো একমাত্র হিটলার, হিটলারই পারে জার্মানির মুক্তি আনতে। ঠিক একই কথা বলা যায় মুসোলিনির ক্ষেত্রেও, মুসোলিনি সব, তিনিই হবেন ইটালির ত্রাণকর্তা। শেখ হাসিনার আমলে ধরুন না, শেখ হাসিনার আমলেও তো আমরা শুনেছি শেখ হাসিনা ছাড়া কে, তিনি ছাড়া আর কে আছেন, বাংলাদেশকে শেখ হাসিনা ছাড়া আর কেউ পথ দেখাতে পারবে না। আর এবার আসুন ইউনূস সরকারের আমলে। ইউনূস সরকারের আমলেও ঠিক আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। বাংলাদেশের এই ক্রান্তিকাল থেকে টেনে তুলবার আর কে আছে ইউনূস ছাড়া? ইউনূস যদি হাল না ধরতো বাংলাদেশের কি হতো? ইউনূসই পারবে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে, কারণ তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তার আছে ইউনূস ম্যাজিক। মানে ইউনূস ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। বুঝতে পারছেন? সেই একই ন্যারেটিভ, একই রকম ফর্মুলা। এবার আসে যাক পরবর্তী পয়েন্টে, আর সেটি হচ্ছে গণমাধ্যমের নিয়ন্ত্রণ। যে কোনো ফ্যাসিস্ট সরকারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা। গণমাধ্যম কি প্রচার করবে, কি প্রচার করবে না, কি দেখানো হবে, কি দেখানো হবে না, সবকিছু নিয়ন্ত্রণ করা হতো ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে। সেটি আমরা হিটলারের সময় দেখেছি। রেডিও, টেলিভিশন, বই, পত্রিকা যা ছাপা হবে সবকিছু ঠিক করে দিত সরকার, কি বলবে তাও ঠিক করে দেওয়া হতো সরকার। এটি আমরা মুসোলিনির সময়ও দেখেছি, এটি আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি। কোন টকশোতে কারা যাবে, কারা কি বলবে, পত্রিকা ভালো মন্দ কি ছাপবে, সেগুলো সরকার থেকে নির্ধারণ করা হতো। আর যারা এগুলো পালন করতো না তাদের উপরে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কিভাবে শায়েস্তা করা হয়েছে তা তো আমরা দেখতেই পেয়েছি। আরো মজার বিষয় হচ্ছে শেখ হাসিনার আমলে কিছু কিছু গণমাধ্যম স্বাধীন ছিল, তারা তার বিরুদ্ধে কথা বলতে পারত, কিন্তু এই সময়ে তাও নেই। এই সময়ে গণমাধ্যমের স্বাধীনতা শূন্য। কেউ কিছু সরকারের বিরুদ্ধে বলতে বা লিখতে পারে না, করলে তার বিরুদ্ধে নেমে আসে মব ভায়োলেন্স। এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই বিভিন্ন গণমাধ্যম দখল হয়ে গেছে, আর যারা দখল হয়নি তাদেরকে মবের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে। কয়েকবার যে গণমাধ্যম একটু সত্যি খবর প্রচার করার চেষ্টা করেছে, তখন হাসনাত সার্জিসের মতো নেতারা এসে আঙ্গুল উঁচিয়ে তাদেরকে হুমকি দিয়েছে, তাদেরকে ফ্যাসিবাদের দোসর বলেছে, তাদেরকে শিক্ষা দেবার কথা বলেছে। এখন বলুন গণমাধ্যমের স্বাধীনতা কোথায়? এখন আমরা সেই খবরই দেখতে পাই, মানে সত্যি আমরা তখনই দেখতে পাই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল না হলে কোনো গণমাধ্যমে সেই খবর আসেই না। বাংলাদেশে প্রতিদিন যে কত ধরনের অপরাধ হচ্ছে তার অনেক কিছু না, 99.99% গণমাধ্যম দেখাতেই পারে না, আমরা অনেকে জানতেও পারি না। সেগুলো আমরা কিছু কিছু দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই না, সরকার থেকে তো প্রকাশ্যে এখন হুমকি দেওয়া হয় গণমাধ্যমকে, চুপ করে থাকো নইলে ব্যবস্থা নেওয়া হবে। কেন কয়েকদিন আগে সরকার থেকে বলা হয়েছে না গণমাধ্যমকে নোটিশ দিয়ে। তো যাই হোক, এবার আসা যাক পরবর্তী পয়েন্টে, আর সেটি হচ্ছে প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বড় হাতিয়ার। প্রোপাগান্ডার মাধ্যমে তারা সকল কিছু, তাদের ন্যারেটিভ, তাদের মনোভাব সবকিছু মানুষের মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে দিত। হিটলারের সময় হিমলার তো প্রোপাগান্ডাকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তার কথাই ছিল মিথ্যাকে যদি 100 বার বলা হয় তাহলে সেটিও সত্যি হয়ে যায়। আর এর জন্য রেডিও, টেলিভিশন থেকে শুরু করে সবকিছুকে ব্যবহার করেছে হিমলার। শেখ হাসিনার আমলেও কিন্তু আমরা এই ধরনের প্রোপাগান্ডা দেখেছি। যতদিন তোমার হাতে রবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ, শেখ হাসিনা ছাড়া কে, এছাড়াও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, ব্যাপক প্রচার, মানে কিছু হলেই প্রচার, কিছু হলেই প্রোপাগান্ডা। এগুলো আমরা দেখতে দেখতে আমাদের চোখ কান পচে গিয়েছিল। আমরা এর থেকে মুক্তি চেয়েছিলাম, মুক্তিকে পেয়েছি। ইউনূস সরকারের আমলে সেটি তো কমেইনি, উল্টা আরো বেড়েছে। আগে তো শুধু টেলিভিশন পত্রিকায় আমরা প্রোপাগান্ডা দেখতে পেতাম, রাস্তার ভিতরে তোরণ দেখতে পেতাম, কিন্তু এখন তার সাথে আরো যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় এই সরকারের প্রোপাগান্ডা চোখে পড়ার মতো। কিছু হলেই ইউনূস ম্যাজিক, কিছু হলেই এই সরকার, কিছু হলে এই লোককে থামা, বাংলাদেশকে উন্নত করে ফেললো, ইউনূস সরকারকে 5 বছর থাকতে হবে, কি করে না। মানে
ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। এই সব কিছুই করা হচ্ছে প্রোপাগান্ডার মাধ্যমে, বট বাহিনীর মাধ্যমে। এখন আপনি বলুন, আপনি কি ফ্যাসিস্ট সরকারের সাথে এই সরকারের মিল খুঁজে পাচ্ছেন? আমি তো পাচ্ছি। একটি ফ্যাসিস্ট সরকারের যে মূল বৈশিষ্ট্যগুলো আছে তার সব কিছুর সাথে মিল রয়েছে ইউনূস সরকারের। তাই আপনি না বলতে পারেন, আমি নিঃসন্দেহে বলতে পারি এই সরকারও একটি ফ্যাসিস্ট সরকার। আমরা এক ফ্যাসিস্ট থেকে আর এক ফ্যাসিস্টের হাতে পড়েছি। আগে তাও অর্থনীতি ভালো ছিল, আইন শৃঙ্খলা ভালো ছিল, মানুষ অন্তত ভালো ছিল, শুধু ভোটাধিকার ছিল না। কিন্তু এখন তাও নেই। না ভোটাধিকার আছে, না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, না অর্থনীতি ভালো, না কিছু বলা যায়, কোনো কিছু না। আমরা আরও খারাপ অবস্থায় আছি। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। তো বাংলাদেশ কি এখনো ফ্যাসিস্ট সরকারের হাতে? আপনি কি মনে করেন? আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।